65 পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছিলাম, এটা হচ্ছে 2020 ওয়েস্ট বেঙ্গল স্টেটের জিওগ্রাফি পেপার। 66 কোশ্চেন থেকে আমরা আজকে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে ভনথুনেন যে এগ্রিকালচার লোকেশনাল মডেল দিয়েছিলেন, সেখানে ক্লোজ টু মার্কেটের কাছে তিনি কোন প্রোডাক্টের চাষের কথা বলেছেন বা কোন প্রোডাক্ট ওখানে উৎপাদন করা হবে। এখানে অ্যান্সার হবে বি, যেখানে ডেয়ারি অ্যান্ড মার্কেট গার্ডেনিংয়ের কথা বলা হয়েছে। আগে বলি যে ভনথুনেন ছিলেন জার্মানির একজন লোক, যিনি 1826 খ্রিস্টাব্দে এগ্রিকালচারাল লোকেশনের ওপর একটি মডেল দিয়েছিলেন, যেখানে তিনি 6টি রিংয়ের কথা আলোচনা করেন। ফার্স্ট মানে একদম সেন্টারে যে রিংটা বা যে ওই রিংটায় ফার্স্ট রিংটায় মূলত মার্কেট গার্ডেনিং বা ডেয়ারি ফার্মিংয়ের করা হবে। কারণ আমরা জানি ডেয়ারি ফার্মিং বা মার্কেট গার্ডেনিংয়ে যে সমস্ত চাষ করা হয়, যেমন ফুল ফল, তারপরে শাকসবজি, এছাড়া দুগ্ধ জাতীয় বিভিন্ন দ্রব্য, এগুলো খুব অল্প সময়েই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে মার্কেটের সেন্টারে উৎপাদন করা হবে। এবারে সেকেন্ড রিংয়ে কি করা হবে? সেকেন্ড রিংয়ে হচ্ছে ফায়ারউড মানে জ্বালানি কাঠের যোগানের জন্য চাষবাস করা হবে বা গাছ লাগানো হবে, সেকেন্ড রিং। এবারে থার্ড রিংয়ে বলা হয়েছে এখানে মূলত এগ্রিকালচারের জন্য তিনি এই রিংটাকে 3টে সেক্টরে বিভক্ত করেন। ফার্স্ট সেক্টর হচ্ছে যেখানে মূলত পুরো এলাকাটা জুড়ে চাষবাস করা হবে, এবং তারপরে সেকেন্ড রিংয়ে কি করা হবে, ওখানে ক্রপ রোটেট করে, মানে এই সিজনে একটা ক্রপ করা হয়েছে, পরের সিজনে আরেকটা ক্রপ করা হবে, এরকম ক্রপ রোটেশন পদ্ধতি ওখানে করা হবে। এবং থার্ড রিংয়ে এগ্রিকালচারের থার্ড রিংয়ে কী করা হবে, এখানে বেশ কিছু ফ্যালো ল্যান্ড রাখা হবে এবং কিছুটা অংশ চাষ করা হবে। এবং শেষে একদম 6 নম্বর রিংয়ে কী করা হবে, ওটাতে পশুপালনের জন্য যাবতীয় দ্রব্যাদি উৎপাদন করা হবে। তাহলে এটা হচ্ছে ভনথুনেনের 6 জোন যুক্ত এগ্রিকালচারাল লোকেশনাল মডেল, যেটি 1826 খ্রিস্টাব্দে জার্মানির রস্টক নামক একটা সিটির ওপর ভিত্তি করে তিনি এই মডেলটা দিয়েছিলেন। তো এর অ্যান্সার হবে বি। 67 এখানে বলা হয়েছে দ্য ট্র্যাজেডি অফ কমন্স রিটেন বাই গ্যারেট হার্ডিন, যিনি 1833-তে এই মতবাদটা দিয়েছিলেন। এটা মূলত ইকোনমির ওপর নির্ভর করে, তিনি ব্রিটেনের একজন ইকোনমিস্ট ছিলেন। এই কথাটার মানে আমি পরে এটাতে আলোচনা করব পরের স্লাইডে। 68 এখানে বলা হয়েছে দ্য মাল্টিপল নিউক্লিয়াই মডেল বলতে কি বোঝানো হয়। অ্যাকচুয়ালি এটা আছে সেটেলমেন্ট জিওগ্রাফিতে, যেখানে এডওয়ার্ড উলম্যান আর হ্যারিস দুজন এই মতবাদটা দিয়েছিলেন 1945-এ, যেখানে সিবিডি এরিয়া, হোলসেল রিটেইল মার্কেট বা যাবতীয় যে সমস্ত জিনিসগুলো আমাদের একটি সিবিডি এলাকার চারদিকে থাকা দরকার, সেই জিনিসগুলো ঠিক কোথায় কিভাবে স্থাপন করা হবে ওটা এইখানে বলা হয়েছে। সেটেলমেন্ট জিওগ্রাফিতে ঠিক কোথায় কোথায় কি সেটেলমেন্ট করা দরকার, এখানে হ্যারিস এবং উলম্যান এইটা ব্যাখ্যা করেছেন মাল্টিপল নিউক্লিয়াই মডেল। তো এর অ্যান্সার হবে সিটিস ডেভেলপ সিভারেল নোডস অফ গ্রোথ ইচ উইথ স্পেশালাইজড ইউজ। অ্যান্সার ডি। 69-এ বলা হয়েছে গার্ডেন সিটি আমরা সবাই জানি, এভেঞ্জার হাওয়ার্ড গার্ডেন সিটির কথা বলেন 1908-এ। অ্যাকচুয়ালি গার্ডেন সিটি মানেটা কি আমি বুঝিয়ে দিই। এটা এমন একটা সিটি যেটা মেন সিটি থেকে, মানে বড় একটা সিটি থেকে অপেক্ষাকৃত দূরে স্থাপন করা হবে, এবং এই সিটিটা মাঝে থাকবে এবং তার চারদিকে গ্রিন বেল্ট মানে এগ্রিকালচার
বা ফার্মিং বা যা কিছু গ্রিনিশ বেল্ট তৈরি করা হবে। তোমরা যদি ছবি দেখো তাহলে বুঝতে পারবে খুব সহজেই। আমি পরবর্তীকালে ছবিটা দেখাবো, গার্ডেন সিটি। 70 এখানে বলা হয়েছে যে অট কোনটা। তো এখানে অ্যান্সার কিতে দেওয়া আছে সেন্ট্রাল প্লেস থিওরি, খ্রিস্টলার, কিন্তু অ্যাকচুয়ালি তো খ্রিস্টলারই সেন্ট্রাল প্লেস থিওরি দিয়েছিলেন, তো এই কোশ্চেনটা আমি স্কিপ করলাম তাই। 71 এখানে বলা হয়েছে যে টাউনের যে ক্লাসিফিকেশন আমরা জানি সেখানে ক্লাস 3তে কত পপুলেশন থাকবে। আমরা জানি যে সেন্সাসের ওপর ভিত্তি করে টাউনকে আমরা 6 ক্লাসে বিভক্ত করি, 6টা ক্লাসে। ফার্স্ট ক্লাস যেটা সেটা জনসংখ্যা মানে প্রথম শ্রেণীর শহর যেটা হবে সেটা জনসংখ্যা 5000 জনেরও কম হবে। তারপর সেকেন্ডে হচ্ছে এই যে 5000 থেকে 9999, এটা ক্লাস 2। থার্ডে হচ্ছে 10,000 থেকে 19,999, এটা হচ্ছে ক্লাস 3, তো অ্যান্সার সি হবে। বাকি 20,000 থেকে 49,999, এটা হচ্ছে ক্লাস 4 এবং উপরেরটা হচ্ছে ক্লাস 5। আর ক্লাস 6 যেটা সেটা আমরা জানি 1 লাখের বেশি পপুলেশন যেখানে থাকবে ওটাকে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর শহর বলবে। এবারে অ্যান্সার 72 কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে রুরাল সেটেলমেন্ট হ্যাজ দ্য বেস্ট রোড নেটওয়ার্ক। এটা আমরা জানি ক্রুসিফর্ম ভিলেজ, মানে এমন একটা রুরাল সেটেলমেন্ট যেখানে রোড নেটওয়ার্কটা মানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো থাকবে। ক্রুসিফর্ম ভিলেজ সেখানেই গড়ে ওঠে যেখানে বেশ কয়েকটা রাস্তায় একে অপরকে ক্রস করছে, ওইখানেই ক্রুসিফর্ম ভিলেজ গড়ে ওঠে, মানে ওই ক্রস করা রাস্তার চারদিকেই সেটেলমেন্টটা গড়ে ওঠে। তো এর ছবিটা আমি পরে দেখাচ্ছি। এবারে 73তে বলা হয়েছে যে প্রি ইন্ডাস্ট্রিয়াল আরবান গ্রোথ কম্বিনেশন, এটা মানে শিল্প বিপ্লবের আগে যে আরবান গ্রোথটা হয়েছিল কিভাবে। এটা হবে পপুলেশন, ফার্স্ট পপুলেশন বাড়লো, তারপর কি হলো ট্রেড বাড়লো, ট্রেড বাড়ার ফলে কি হলো ট্রান্সপোর্ট ব্যবস্থাও উন্নত হলো এবং পলিটিক্যাল অর্গানাইজেশনও ধীরে ধীরে বৃদ্ধি লাভ করলো। তো অ্যান্সার ডি 74। এখানে বলা হয়েছে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের সাকসেসিভ স্টেজ কিভাবে দেখাতে পারি, এগুলোর মধ্যে কোনটার মাধ্যমে আমরা ভালো দেখাতে পারবো। তো আমরা জানি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল আমরা সিগময়েড কার্ভের মাধ্যমে খুব ভালোভাবে দেখাতে পারি। এরও ছবি আমি পরে দেখাবো। 75-এ বলা হয়েছে ফিকান্ডিটি কথার অর্থ হচ্ছে যে একজন মহিলা বা ঠিক কতজন মহিলা সন্তান ধারণ করার ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে আমরা এটা বের করি। ফিকান্ডিটি রেট আমরা এইভাবেই বার করি যে ফিজিওলজিক্যাল পটেনশিয়াল টু বিয়ার চিলড্রেন, যেসব মহিলারা জন্ম দান করতে বা সন্তান ধারণ করার ক্ষমতা রয়েছে যেসব মহিলার মধ্যে। তো অ্যান্সার হবে ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, জন্ম ধারণ করতে পারবে এমন ক্যাপাসিটি যাদের আছে। 76 এখানে বলা হয়েছে যে এটা বলা হয়েছে যে বসেরভিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর কোন সোসাইটির জন্য, সাবসিস্টেন্স সোসাইটি, যেটা জীবন ধারণ ভিত্তিক মানে যা কিছু উৎপাদন করে তার নিজেদের প্রয়োজনের জন্য ওই সোসাইটির পক্ষে এটা প্রযোজ্য। তো 76-এর অ্যান্সারটা আমি পরে ব্রিফলি আলোচনা করব, এই মুহূর্তে নিয়ে আসতে পারিনি। এরপরে আমরা 77-এ বলছি 1 মিলিয়ন হোয়েন দ্য ওয়ার্ল্ড পপুলেশন, মানে কখন বিশ্বের জনসংখ্যা 1 বিলিয়ন ক্রস করলো। 1 বিলিয়ন হচ্ছে 1800 খ্রিস্টাব্দে 1 বিলিয়ন ক্রস করেছে। তার আগে আমি বলি 500 মিলিয়ন হয়েছে 1650 খ্রিস্টাব্দে। আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল যখন পড়ি তখন পপুলেশনের যে গ্রোথ ঠিক কীভাবে হয়েছিল, মানে 1650-এর আগে তারপরে
সেটা প্রত্যেকের জানা দরকার। 1650 খ্রিস্টাব্দে 500 মিলিয়ন, বিশ্বের জনসংখ্যা 500 মিলিয়ন ক্রস করে এবং 1800 সালে সেটা 1 বিলিয়নে গিয়ে দাঁড়ায় এবং 1900 সালে এটা 161 কোটি কাছাকাছি পৌঁছায়। এটা তোমরা সবাই জেনে রাখবে। তো এর অ্যান্সার হবে বি, 1804। 78-এ এখানে বলা হয়েছে যে স্মল ডিস্টেন্স মাইগ্রেশন, ফিমেল মাইগ্রেশন ওভারটেক্স মেল। স্মল ডিস্টেন্স মানে খুব কম দূরত্বের মাইগ্রেশন, যেখানে মহিলাদের মাইগ্রেশনটা বেশি হচ্ছে। সেটার কারণ কি? কারণ প্যাট্রিয়ার্চাল স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। কারণ আমাদের সোসাইটি হচ্ছে পিতৃতান্ত্রিক, যেখানে মূলত বাবাকেই পরিবারের প্রধান মানা হয় এবং এখানে মহিলাদের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাই এখানে ফিমেল মাইগ্রেশনটা কম দূরত্বের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আর লং ডিস্টেন্সের জন্য মেল মাইগ্রেশনটা বেশি দেখতে পাওয়া যায়। 79, এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে হায়েস্ট কনসেন্ট্রেশন অফ সবর জাতি, মানে সবর জাতি ওয়েস্ট বেঙ্গলের ঠিক কোথায় বেশি পাওয়া যায়, কোন জেলাতে? আমরা জানি এটা ঝাড়গ্রামে, ঝাড়গ্রাম জেলাতে সবচেয়ে বেশি সবর জাতি আমরা দেখতে পাই, এটা আমরা সবাই জানি। 80-তে বলা হয়েছে এখানে 2/3 অফ ওয়ার্ল্ড পপুলেশন লিভ ইন, মানে 2/3 অংশ, 2/3 বলতে 66% কাছাকাছি জনসংখ্যা কোন হেমিস্ফিয়ারে অবস্থান করে? এরা হচ্ছে সি 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে আমরা দেখতে পাই। আমরা জানি এর নিচে মানে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে এখানে ইকুইটোরিয়াল ক্লাইমেট দেখতে পাওয়া যায়, যেটা অত্যন্ত চরমভাবাপন্ন, যেখানে মানুষের বসবাসের খুব একটা উপযুক্ত স্থান নয়। তাই আমরা 20 ডিগ্রি টু 60 ডিগ্রি নর্থের মধ্যে জনসংখ্যা বেশি দেখতে পাই, কারণ এই এলাকা বা এই ক্লাইমেটটা মানুষের থাকার জন্য খুবই সমভাবাপন্ন এবং অনুকূল। আর যত ওয়ার্ল্ডের জনসংখ্যা বেশি যে সমস্ত দেশ, সেগুলো এই ল্যাটিটিউডের মধ্যেই অবস্থান করেছে, যেমন ভারত 1 নম্বর, 1 নম্বর হচ্ছে চীন আর 2 নম্বরে হচ্ছে ভারত। তারপর নর্থ ওয়েস্ট ইউরোপ, মানে উত্তর পশ্চিম দিকের ইউরোপ, যেখানে বেশি জনঘনত্ব দেখতে পাওয়া যায়। এছাড়া আমেরিকার পূর্ব দিকের এলাকা, নিউ ইংল্যান্ড রিজিয়ন যাকে বলে, এটাও এই ল্যাটিটিউডের মধ্যেই পড়ে। 81, এখানে বলা হয়েছে যে থার্ড স্টেজ অফ ডেমোগ্রাফি ট্রানজিশনে কি দেখতে পাওয়া যায়? যেখানে দেখতে পাওয়া যায় যে জন্মহারটা ধীরে ধীরে কমছে আর মৃত্যু হারটা আরও কমে গেছে। যে পপুলেশন ডিক্লাইন বার্থ রেট, মানে জন্মহারটা কমে গেছে, আর লো পপুলেশন গ্রোথটা খুব ধীরে ধীরে হচ্ছে, আর মৃত্যু হারও ধীরে ধীরে কমছে। এটা হচ্ছে অ্যান্সার এ। এবারে 82 কোশ্চেন আমরা আলোচনা করব। In which part of the ocean and seas oceans are quite uncommon in their occurrence? মানে ওচ দেখতে পাওয়া যায় না কোথায়? সমুদ্রের ঠিক কোথায় ওচ দেখতে পাওয়া যায় না? ওচ মানে আমরা জানি পঙ্ক যাকে বলে। ওচ দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যালকেরিয়াস ক্যালসিয়ামযুক্ত ওচ, আর একটা হচ্ছে সিলিকা জাতীয় ওচ, আমরা পড়েছি, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিতে একটা অংশ। সেই ওচটা আমরা কোথায় দেখতে পাই না? অ্যাকচুয়ালি এর অ্যান্সার আমার মত অনুযায়ী এটার অ্যান্সার সি হওয়া উচিত, সামিটস অফ সি মাউন্ট, মানে কোনো সমুদ্রের ভেতরে যে পাহাড়গুলো রয়েছে তার শিখরে, সেখানে কোনো ওচ দেখতে পাওয়া যায় না। কিন্তু আবার অ্যান্সার কিতে দেওয়া আছে যে এখানে সাবমেরিন ক্যানিয়ন যত আছে ওইখানে ওচ দেখতে পাওয়া যায় না। তো এটা নিয়ে একটু কনফিউজড আছে, যার যেটা ঠিক মনে হয় সে সেই অনুযায়ী অ্যান্সার দিবে। আমার মনে হয় এর অ্যান্সার সি হওয়া উচিত। 83, এখানে বলা হয়েছে যে হাইয়েস্ট টাইড কোন সময় দেখতে পাওয়া যায়, মানে যখন জোয়ার আসে সবচেয়ে উচ্চ জোয়ারটা কখন দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি
পেরিজিয়ান স্প্রিং টাইড। আগে বলি যে টাইড দু ধরনের হয়, একটা হচ্ছে স্প্রিং টাইড, একটা হচ্ছে নেফেটাইট। স্প্রিং টাইড তখনই হয় যখন সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। আর সেটা কখন অবস্থান করে? পূর্ণিমায় এবং অমাবস্যায় আমরা দেখতে পাই, এটাকে স্প্রিং টাইড বলে। আর নেফ টাইড তখনই বলে যখন সূর্য, পৃথিবী আর চাঁদ একে অপরের সঙ্গে খানিকটা এল আকৃতির মতো অবস্থান করে, মানে সরল রেখায় না রেখে এটাকে যদি এল আকৃতির ধরা হয় সেইভাবে, তখন যে জোয়ারটা হয় তখন খুব নিম্নমানের জোয়ার হয়, মানে জোয়ারের জলটা খুব একটা উঁচুও হয় না, আবার ভাটার সময় জল খুব একটা নিচেও নামে না। এবারে পেরিজিয়ান আর অ্যাপোজিয়ান ব্যাপারটা কি বলি। পেরিজিয়ান ব্যাপারটা তখনই বলা হয় যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম তৈরি হয়। আর অ্যাপোজিয়ান তাকেই বলে যখন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়। এটা আমরা সূর্য আর পৃথিবীর ক্ষেত্রেও পড়েছি, যে অপসূর আর অনুসূর, যেটাকে বলা হয় পেরিহেলোয়াইন আর অ্যাপিহেলোয়াইন। তো এখানে এর অ্যান্সার হবে সি, পেরিজিয়ান স্প্রিং টাইড। মানে পেরিজিয়ান মানে যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে এবং চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখায় অবস্থান করে, ঠিক তখন যে টাইডটা হয় সেই টাইডে মানে সেই জোয়ারের সময় জলটা খুব উঁচু পর্যন্ত, মানে জলটা খুব উঁচু পর্যন্ত যায়, মানে খুব বড় জোয়ার হয় যাকে বলে। এবার 84 এখানে বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট এটা কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাকচুয়ালি কত গভীরে সমুদ্রে দেখতে পাওয়া যায়। এটা 4500 মিটার বা তাকে ফিটে বললে 15,000 ফিট গভীরে আমরা ক্যালসিয়াম কার্বনেটটাকে দেখতে পাই। এই ক্যালসিয়াম কার্বনেট থেকেই অ্যাকচুয়ালি ওজ বা পঙ্ক তৈরি হয়। এই গভীরতায় তাহলে সৃষ্টি হওয়ার কারণ কি? অন্য কোনো জায়গায় তো সৃষ্টি হতে পারতো বা তৈরি হতে পারতো, কারণ এই গভীরতায় মানে 4500 মিটার গভীরতায় আমরা দেখতে পাই যে সেখানে জলের চাপটা বেশি, উপরন্তু তাপ কম থাকে, মানে টেম্পারেচার কম থাকে, এবং এখানে দ্রবীভূত CO2, এই CO2 যে দ্রবীভূত হয় তা বেশি গভীরতা থাকার ফলেই কিন্তু দ্রবীভূত হতে পারে, এবং সেই ক্যালসিয়াম আর কার্বনেট আয়ন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যেটা থেকে আমরা ক্যালসিয়াম জাতীয় ওজ আর সিলিকা জাতীয় ওজ দেখতে পাই। আমরা জানি ক্যালসিয়াম জাতীয় ওজ বলতে টেরোফেট আর গ্লোবেজিরিনা কথা বলা হয়, যেগুলো এক প্রকার সূক্ষ্ম প্রাণী যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। 85 এখানে বলা হয়েছে যে অ্যাভারেজ গ্লোবাল সি লেভেল রাইজ কত হচ্ছে বর্তমানে। আমি 2016 ডেটা অনুযায়ী বলবো যে বর্তমানে বিশ্বের গড় সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর 3.3 মিলিমিটার, মানে অ্যান্সার ডি। 86 এখানে বলা হয়েছে যে পাস্ট রেকর্ড সি লেভেল চেঞ্জ আর বেস্ট ডেসক্রাইব, মানে পাস্টে যে সি লেভেল চেঞ্জ হয়েছে, কখন সি লেভেল সমুদ্রের উচ্চতা বেড়েছে, কখন কমেছে, সেটা আমরা কোথা থেকে প্রমাণ পাই তার। এটার অ্যান্সার ডি হওয়া উচিত, আইস ফ্রিঞ্জড কোস্ট, মানে বরফে আচ্ছাদিত যে কোস্টাল এরিয়া। অ্যাকচুয়ালি আমরা জানি আইস এজের ধারণা আমরা কোথা থেকে পাই। এক হচ্ছে নর্থ ওয়েস্ট ইউরোপ, মানে উত্তর পশ্চিম ইউরোপ থেকে, আর একটা উত্তর আমেরিকার বেশ কিছু অংশ থেকে। ওইখানকার গ্লেসিয়ার থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারি যে পূর্বেও সি লেভেল চেঞ্জ হয়েছে, এবং যেভাবে সি লেভেল যখন চেঞ্জ হয়েছে তার সঙ্গে আইস এজও যুক্ত, রিলেটেড। কারণ কোনো সময় যদি সি লেভেল বাড়ে, মানে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে যে তখন যে আইস এজটা সেটা ছিল না, আর যখন আইস এজ হবে তখন সমুদ্রের জলতলটা ক্রমশ নিচের দিকে নামতে থাকবে। তো এটা একে অপরের সঙ্গে রিলেটেড, তো এর অ্যান্সার ডি হওয়া উচিত। কিন্তু অ্যান্সার কিতে এখানে অনেক জায়গায় অ্যান্সার দিয়েছে যে বি, রকি কোস্ট, মানে কোস্টাল এলাকায় যে শিলাগুলো দেখতে পাওয়া যায় ওটাই হচ্ছে সাক্ষ্য প্রমাণ সি লেভেল চেঞ্জের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি কি শিলা কখনোই আইস এজের সঙ্গে যুক্ত?
মানে শিলা দেখে আমরা কখনো বলতে পারি যে আইস এজ কবে হয়েছিল, কতবার হয়েছিল? আই থিঙ্ক নয়। তো আমার মতে অ্যান্সার ডি হওয়া উচিত। এবারে 87-এ এখানে বলা হয়েছে যে রেড জলের লেভেনসারাম যে কনসেপ্টটা পলিটিক্যাল জিওগ্রাফিতে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে লেভেনসারাম বলতে বলা হয়েছে যে এমন একটা জায়গা যেখানে মানুষ বসবাস করবে এবং মানুষ তার নিজের প্রয়োজনের স্বার্থে তার চারপাশের এলাকাকে ক্রমশ আক্রমণ করে তার টেরিটরিটা বাড়াতে থাকবে। এটা হচ্ছে লিভিং স্পেস শর্ট ফর অকুপেশন বাই নেশন উইথ এক্সপেন্ডিং পপুলেশন, মানে পপুলেশনও বাড়তে থাকবে এবং তারা ক্রমশ এটা বিস্তার লাভ করাতে থাকবে এলাকাটাকে। তো অ্যান্সার এ হবে, যেটা রেড জল দিয়েছিলেন। রেড জলের এই লেভেনসারাম কনসেপ্টটি পলিটিক্স জিওগ্রাফি পাবলিশড হওয়ার পরই এটা ক্রমশ জানতে পারা যায়, বা এইটা সম্পর্কে এটা ধীরে ধীরে বিস্তার লাভ করে লেভেনসারাম কনসেপ্টটি। এই যে কন্টিনিউয়াস স্পাইরাল মোশন অফ ওয়াটার ইট ফ্লোস অ্যালং দ্য রিভার চ্যানেল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হেলিক্যাল ফ্লো। স্পাইরাল মোশন মানে কার্ভড ভাবে, মানে কি বলা যায়, যখন কোনো এলাকায় নদীটা ঠিক বাঁক নিতে থাকে, ঠিক তখনই আমরা দেখতে পাই যে এলাকায় বাঁকটা নিচ্ছে ওই এলাকার একদিকে কি হয়, ক্রমশ মাটিটা ক্ষয় হতে থাকে এবং অন্যদিকে কি হয়, সেটা একটু দূরে গিয়ে জমা হতে থাকে। তো যে এলাকায় ক্ষয় হতে থাকে ওইখানে কি হয়, একটা ঘূর্ণির মতো সৃষ্টি হয়, যেটা উপরে জল ক্রমশ ঘূর্ণির মতো ঘুরতে থাকে, স্ক্রুর মতো বাঁকানো যাকে বলে, ওইটাকে বলে হেলিক্যাল ফ্লো। এর ছবি আমি পরে নিয়ে আসবো যাতে সহজে বোঝানো যায়। 89-এ এখানে বলা হয়েছে যে রেসিডিউয়াল হাম্পস ও হাম্পস কোন ল্যান্ডস্কেপে দেখতে পাওয়া যায়? এটা আমরা জানি কার্স্ট টোপোগ্রাফিতে। কার্স্ট টোপোগ্রাফিতে কি হয়, মূলত সিঙ্ক হোল, সোয়ালো হোল তৈরি হয়, যেখানে নদী ক্রমশ চুনাপাথরে নদীর জল কোনো চুনাপাথর এলাকায় নদী দেখতে পাওয়া যায়, যেখানে চুনাপাথরের সঙ্গে জলটা বিক্রিয়া করে ক্রমশ বড় একটা অবনত ভূমিরূপে তৈরি করে, যেটাকে সিঙ্ক হোল বলে। তারপর সেটা ধীরে ধীরে আকারে বড় হলে সোয়ালো হোল, তাকে উভালা এইসব বলা হয়। এবং এই উভালার মধ্যেই যদি কোনো ছোট্ট একটা টিলা ক্ষয় হতে হতে উঁচু হয়ে অবস্থান করে তাকেই বলে পলজি, যেটা কার্স্ট টোপোগ্রাফিতে দেখতে পাওয়া যায়। এবারে 90 দাগে বলা হয়েছে যে সিংহেলস আর ওয়াটার অন রাউন্ডেড স্টোন, মানে সিংহেলস মানে কি বলবে, খানিকটা কোঁচকানো, জলের আঘাতের ফলে যখন কোনো শিলা এবড়ো খেবড়ো কোঁচকানো টাইপ দেখতে পাওয়া যায়, ক্ষয় হতে হতে সৃষ্টি হয়েছে, তখন সেটা কি কারণে সৃষ্টি হতে পারে? অ্যাকচুয়ালি এটা আমরা দেখতে পাবো মেরিন প্রসেসে, মানে সমুদ্রের জলের আঘাতে এটা মূলত তৈরি হতে পারে। কোস্টাল এরিয়ায় যেখানে অনেক শিলা চারদিকে পড়ে থাকে, ক্রমাগত সেখানে জল ধাক্কা খেতে খেতে ওই পাথরগুলো উপরের বা ওই শিলাগুলো ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে এরকম সিংহেলস টাইপ হয়ে যায়। তো অ্যান্সার হবে ডি। এছাড়া বাকি তিনটেতে ফ্লুভিয়াল নদী, গ্লেসিয়াল মানে হচ্ছে হিমবাহ, এওলিয়ান মানে বায়ু, এই তিনটের প্রসেসে কখনো এরকম কোনো স্টোন দেখতে পাওয়া যাবে না। তো অতএব আমি আমার মতো